বায়োলজিতে 100-তে 100 পাওয়া মোটেও ডিফিকাল্ট টাস্ক নয়, আবার বায়োলজিতে 100-100 পাওয়াও একেবারেও সহজ কাজ নয়। কিন্তু আজকে আমরা এই বায়োলজিতে কি করে তোমরা ফুল মার্কস পেতে পারো উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের সঙ্গে রয়েছেন বোগদাদ হোসেন স্যার। স্যার কাঁথির একটি স্বনামধন্য স্কুল কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনের বায়োলজি শিক্ষক। স্যারের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বায়োলজি পড়ানোর। স্যার হেড এক্সামিনারও রয়েছেন, বায়োলজির খাতা দীর্ঘদিন ধরে স্যার চেক করছেন। তোমাদের খাতা তো দেখবেন স্যার, এবার স্যার ওই খাতা দেখতে গিয়ে যে ধরনের মিস্টেকগুলো তোমরা করে থাকো, স্যার যেই জিনিসগুলো পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন যে তোমাদের কোন জায়গাগুলো তোমরা মানে মার্কস কম পাও বা কোন জায়গাগুলো তোমরা ভুল করো যার ধরুন নাম্বার কাটা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। স্যার প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ বংমিষ্টিতে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের নান্টু স্যার, আমাদের বংমিষ্টির কর্ণধার উনি এখন আমাদের, তবে সর্বোপরি উনি এখন আমাদের স্যার, আবার আমার ছাত্র। স্যার কিন্তু খুবই আমার স্নেহের ছাত্র ছিল এককালে, এবং আমার খুবই ওবিডিয়েন্ট ছাত্র। এবং এর যে আমি যতটুকু দেখেছি তার কর্মকাণ্ড, যে তার এই যে বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে যেভাবে এই প্রোগ্রামগুলো করছে, এইগুলো কিন্তু ছাত্রদের জন্য ভীষণ উপকার এবং ভীষণ দরকারি। এগুলো কিন্তু যদি কেউ দেখে এবং ফলো করে, তাতে তার কিন্তু অনেকটা উপকার হবে। বায়োলজি ব্যাপারটাতে কিছু কিছু জায়গায় কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষভাবে লেখা একটু টেকনিক্যাল ব্যাপার রয়েছে, যে টেকনিক্যাল ব্যাপারটা আমি পরপর বলবো। তো স্যার তাহলে ডিরেক্টলি আমরা প্রসিড করছি। স্যার প্রথমে আমরা এমসিকিউ উত্তর কিভাবে ওরা লিখবে, কি কি গাইডলাইন্স রয়েছে, সেগুলো একটু যদি ডিসকাস করে দিলেন সংক্ষেপে একেবারে। তোমাদের কিন্তু কোশ্চেন অনুযায়ী, যেটা আমাদের বায়োলজিতে যে 14টা এমসিকিউ থাকবে, সেই 14টা এমসিকিউর জন্য কিন্তু যে বক্স থাকবে, সাফিসিয়েন্ট বক্স থাকবে। অনেকে কিন্তু ভাবে যে বক্সটা খুব ছোট, অলরেডি বলেছিল। না, অলরেডি পরীক্ষারা দিয়েছে, অলরেডি জানে এরা বক্সটা সাফিসিয়েন্ট। তাতে কিন্তু অপশন যেটা উত্তরটা হবে সেটা লিখে দিয়ে তার সঙ্গে সঙ্গে যে শব্দটা বা যে বাক্যটুকু দেওয়া আছে সেটা কিন্তু তুলে দিলে ভালো হয়, খুবই ভালো হয়। তবে কাউন্সিলের কিন্তু নিয়ম বলছে যে আমাদের যদি শুধুমাত্র অপশন কেউ যদি লেখে তাতেই কিন্তু নম্বর পাবে। কিন্তু দৃষ্টি আকর্ষণের জন্য একটা বাড়তি আমরা ওইটা বলি যে এটা লিখলে কিন্তু পরীক্ষকদের পক্ষে খুব সুবিধা হয়। অনেক সময় কি হয়, অপশনটা লিখতে গিয়েও বি বা ডি বা সি অনেক সময় ভুল হয়, কিন্তু যদি উত্তরটা ঠিক লিখে থাকে তাহলে কিন্তু ওই যে তার বি বা সি এটা ভুল হলেও আমরা নম্বর দিয়ে দিই। স্যার এসিকিউ উত্তর লেখার সময় কি করবে? এমসিকিউর পরে এসএকিউ আমাদের 4টি থাকে। আচ্ছা, এই 4টিতে 3টিতে কিন্তু অর থাকে। এখন বায়োলজিতে কি হয়, কিছু কিছু এসএকিউতে উত্তর শুধুমাত্র একটা শব্দ বা বাক্য দিলে হয়, কিন্তু স্পেস থাকবে প্রায় 3 থেকে 4 লাইন লেখার মতো করে। সুতরাং সেখানে কিন্তু অনেকে কি ভাবে যে আমি উত্তরটা লিখবো তারা একটু বাড়তি লিখবো, অনেকে ভাবে যে অনেক বড় করে লিখবো। বড় করে লিখতে গিয়ে জানো তো তুমি অনেক পড়ে গেছো। সাধারণ 1 নম্বরের জন্য তোমাকে লিখতে হবে, 1 নম্বরের জন্য ভেবে লেখো 1 থেকে 2 লাইনে উত্তর হবে। তো সেই 2 লাইনে উত্তর লেখার পরে কিন্তু তোমার 2-3 লাইন গ্যাপ থাকছে, অর্থাৎ তোমার সুযোগ তুমি পেয়ে গেলে অরটা লেখার। ওই যে অরটা কেন লিখতে বলছি, যদি তুমি 100% কনফিডেন্ট থাকো যে না আমি যে উত্তরটা লিখেছি একদম জেনুইন, একদম ঠিক। অনেক স্টুডেন্টরা কিন্তু একটু দ্বিধাগ্রস্ত হয়, যে মনে হয় উত্তরটা আমার ঠিক জানি না, মনে হয় একটু হলো বা সাফিসিয়েন্ট হলো না অ্যান্সারটা, তা একটু লিখলে ভালো হতো, তারা কিন্তু তার পরে প্রশ্ন চলে যায়। সেই জায়গাটাতে আমি বলি অরটাকে কিন্তু অ্যাটেম্প করো। অরটা অনেক সময় জানা থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখবে অরটাও জানা থাকবে। যে অরটা তুমি জানো, যে অরটাকে তুমি অ্যাটেম্প করো, তাহলে যেগুলো অর ছিল তোমার ধরো মেন যে কোশ্চেনটা, তুমি যদি ভুল করে থাকো, অরের জন্য যদি তুমি উত্তর ঠিক থাকো, তুমি অরের জন্য নম্বর পেয়ে যাবে। স্যার এসকিউ এর ক্ষেত্রে কি মানে অরের জন্য আলাদা কোনো দাগ নম্বর থাকে না? আলাদা দাগ, একই দাগ নম্বর থাকবে, একটা স্পেস থাকবে, তোমাকে তুমি লিখে দিয়ে তারপরেই কিন্তু অর লিখে দিয়ে লিখে দাও ওই বক্সের ভেতরে। সাফিসিয়েন্ট বক্সটা কিন্তু সাফিসিয়েন্ট, বারবার বলছি সাফিসিয়েন্ট থাকবে। এবার তুমি যদি বড় বড় অক্ষর করে লেখো, যারা লিখে তাদের হয়তো স্পেসটা আমাদের কম মনে হবে, তাহলে ওটা ওই বক্সের ভেতরে লেখা যাবে। আমি দেখেছি বহু স্টুডেন্ট, আমি দীর্ঘদিন খাতা ধরে দেখছি, বহু স্টুডেন্ট এই কৌশলে কিন্তু তারা বেঁচে যাচ্ছে, বেনিফিটেড হচ্ছে। তার জন্য আমি বলছি এই সুফলটা বলছি। এবার কেউ যদি মনে করে না স্যার আমি অর লেখা জায়গা পাচ্ছি না, তাহলে পরে তুমি অর লিখতেই পারো। আবার তোমার যদি স্পেস নাও থাকে, পরে যদি টাইম পাও, তুমি পরে কিন্তু দাগ নম্বর দিয়ে আবার সেই তার অরটাকে অ্যাটেম্প করতেই পারো উইদিন টাইম, পরীক্ষার টাইমের মধ্যে। এটা হচ্ছে আমাদের সরকারি নিয়ম। তুমি অর যতই লিখো না কেন, যেটা তুমি কারেক্ট অ্যান্সার তার জন্য তুমি কিন্তু নাম্বার পাবে। স্যার আমরা এমসিকিউ এসকিউ ডিসকাস করে নিয়েছি, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমাদের ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর লেখার কৌশল। এখানে স্যার আমরা অনেকগুলো সাব পয়েন্ট দিয়ে রেখেছি, সাব হেডিং দিয়ে রেখেছি, এক এক করে আমরা এই পয়েন্টগুলো একটু ডিসকাস করে নেব। প্রথমে হচ্ছে কোশ্চেন সিলেকশনের ব্যাপারটা। পার্ট কোশ্চেন 1+1 বা 1+2, এই
পার্ট কোশ্চেন গুলো যদি আমার জানা থাকে তো সেগুলোকে আমি ফার্স্ট চুজ করবো। খুব ভালো। কিন্তু এবার লিখেছি যে এই কোশ্চেন সিলেকশন আমি পার্ট মার্ক দেখলাম, সিলেকশন করলাম, আমি জানি না এটা গোজ কোশ্চেন দেওয়া আছে। এই যে গোজ কোশ্চেন আমরা কিন্তু টিচাররা সবসময় চেষ্টা করি একটা 2+1, দুইটা হয়তো খুব সহজ। সিম্পল কোশ্চেন, 1 নম্বরটা একটা গোজ কোশ্চেন খুব সহজে কিন্তু মনে পড়ে না, তো সেটাকে আমার তখন করা যাচ্ছে না, হয়তো 3 বাধ্য করতে হবে, ফুল 3, তখন আমাকে 3 নম্বরে করতে হবে। এটা কোশ্চেন ফ্রেমিং এর একটা তাহলে- স্যার কৌশল এটা। অবশ্যই দুটো তার ক্রাইটেরিয়া দেখতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া নাম্বারের আমার ভাঙা যতগুলো আছে সেটা আমাদের বেনিফিট পাবো একদম। বেশি। 2 নম্বর ভাবতে হবে যে আমার জানা আছে পারবো কিনা, জানি সব। কিনা, পারগুলো জানি কিনা। আমি শুরু করে দিলাম, তারপর যারা দ্বিতীয় গোজ কোশ্চেনটা জানি না, তাহলে সেখানে কিন্তু আমার নাম্বারটা কিন্তু পাচ্ছি না আমি, বা ম্যানেজ করে কারুর কাছ থেকে, বন্ধু বান্ধব কাছ থেকে রিসিভ করে করলাম, সেটা কিন্তু ভুল হয়ে গেল। এবং এই যে ম্যানেজ করে লিখতে গিয়ে আমার ম্যাক্সিমাম দেখেছি যারা লিখেছে কিন্তু প্রায় ভুল হয়, শুধু খুব ওটা বেনিফিটেড হয় না। যেটা কনফিডেন্ট থাকবে একদম আমার সেটাই করা উচিত। নেক্সট স্যার পার্ট কোশ্চেনের অ্যানসারিং আমরা তো এই যে, বললাম। যেটা বললাম পার্ট কোশ্চেন, এই পার্ট কোশ্চেন পার্টলি আনসার দিতে হবে। আমাদের যখন পার্ট কোশ্চেন অ্যাটেম্প করছি 2+1 বা বড় কোশ্চেনে 2+1+2, পার্ট কোশ্চেনকে পার্টের ভাবে আমরা ডিসপ্লে করতে, যাতে করে পরীক্ষকের চোখে পড়ে। পারলে প্রয়োজনে স্টার্টিং এ কিছু বুলেট ব্যবহার করতে হবে, গোল করে স্টারিং করে রং বা করতে box করে, বা box ঘেঁটে করে। দিয়ে একটু। যেটা কি হয় পরীক্ষকদের চোখে কিন্তু অন্যমনস্ক করে তোমার খাতা দেখতে দেখতে তো ফোন চলে এসেছে স্যার, বা বাড়িতে তার স্ত্রী ডেকে ফেলেছেন, তো স্বাভাবিক উঠতেই হয় আমাদেরকে। উঠে গেলাম, তারপরে এসে আমি পার্ট কোশ্চেন দিতে গিয়ে আবার টিক মারলাম, মেরে দিয়ে এবার আমি গড়ে নম্বর আমার একটাই পার্টে নম্বর দিলাম। আমার চোখে কিন্তু একটাই পার্ট পড়লো। আমি যদি 3টে পার্ট আলাদা আলাদা করে বুলেট থাকতাম, যখনই অন্যমনস্ক হই না কেন আমি পরের বাড়ি দৃষ্টি আবার আকর্ষণ যখন করতো। আমার চোখ পড়লেই সেই 3টে পার্টের জন্য 3টে আমি বুলেট দেখতে পাচ্ছি, 3টে আলাদা আলাদা নাম্বার, ডান দিকে আমাদের পার্ট মার্কিং অলরেডি পড়ে যাবে, সুতরাং তোমার নম্বর মিসিং হবে না। স্যার নেক্সট পয়েন্টে আসছি, ইউজ দ্য হেডিং। এটা এই যে হেডিং ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এই বায়োলজিতে আমি আমার জীবনে, আমি আমার ছাত্র জীবন এবং শিক্ষক জীবন দুটোকেই মিলিয়ে বলছি যে আমার মনে আছে আমার আমাদের যখন স্কুল লাইফে আমি পড়তাম, আমার বন্ধু বান্ধবরা যে বলতো, আচ্ছা তুই তো একই লিখেছিস, আমি একই লিখেছি, তোকে স্যার পুরো নম্বর 2 দিয়েছেন, আমাকে 1.5 দিয়েছেন। স্যারকে গিয়ে বলতো, স্যার বলতে দেখ খাতাটা ভালো করে দেখ যে আমি কি করেছি, আমার খাতা স্যার দেখাতেন, বলো পার্থক্য কি আছে। এই যে ব্যাপারটা বলি যে আমি 2 নম্বরের বা 3 নম্বরে বা 5 নম্বরে যখন প্রশ্নগুলো আমি অ্যাটেন্ড করছি, তা সেইখানে আমি যে প্রশ্নের উত্তর লিখছি, আমি ধরো একটা বলছি নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে। তো নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, এই নিষ্ক্রিয় অঙ্গ কথাটা আমি যদি স্টার্টিং এ আমি হেডিং দিয়ে দিই আলাদা কালিতে, এই যে ব্লু এবং ব্ল্যাক, আমাদের সব থেকে এই যে ব্যাপারটা ব্লু এবং ব্ল্যাক বাদ দিয়ে অন্য কিছু কালি ব্যবহার করা যাবে না। ব্লু যদি কালিটা আমি লিখি, তাহলে আমি ব্ল্যাক কালি দিয়ে আমি সাবহেডিং ব্যবহার করে দিয়ে পাশে আরো ভালো হয়, তারই পাশে যদি ইংলিশ টার্মটা যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমার যে আমি সাধারণ মানের স্টুডেন্ট নই, আমি যে স্কুলের মধ্যে একটি ভালো স্টুডেন্ট, এটা কিন্তু এই যে স্যার বললেন যে আমি কিন্তু আমার পরিচয় কিন্তু খাতা, তোমার পরিচয় তুমি কেমন দেখতে, তুমি কেমন পোলাইট, কেমন সোবার, তোমার চুলের স্টাইল কেমন, তোমার মুখে চশমা কেমন, এসব দেখছেন সারা বছর কি পড়েছো না পড়েছো তোমাকে কিচ্ছু দেখছেন, তোমার দেখছেন খাতা, তোমার খাতার গেটআপটাই তোমাকে বলে দিচ্ছে তুমি কেমন। সুতরাং খাতার এই হেডিং ব্যবহার করা এবং তার পাশে ইংলিশ টার্ম ব্যবহার করা, অ্যাকচুয়ালি সায়েন্স সাবজেক্টটা ইংলিশই কিন্তু আমরা পড়তে হয় বা পড়াতে হয়, তোমরা উঁচু ক্লাসে গিয়ে বুঝবে। তো আমরা কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলায় পড়ছি ঠিক আছে, ভেস্টিজিয়াল অর্গান পাশে লিখতে তোমার কতটুকু কয়েক সেকেন্ড সময় লাগবে। নিষ্ক্রিয় অঙ্গ, আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, পাশে একটা অবশ্যই বন্ধনী দিয়ে একটা ইংলিশ টার্মটা দাও, তাকে আন্ডারলাইন করো বা নাই করো, যেহেতু কালি চেঞ্জ আছে পরে উত্তরটা লিখো, সেই লাইনটাকে বাদ। স্যার ইংলিশটা মনে না থাকলেও পেছন পাশে স্যার একদম প্রত্যেকটা প্রশ্নের যে আমাদের প্রয়োজনীয় ইংলিশ টার্মগুলো সবই কিন্তু ইংলিশ ভার্সন কোশ্চেন তুমি পাচ্ছ। এটা খুব ইম্পর্টেন্ট টিপস আমরা স্যার। স্কুলে এটা করি না বলে তোমরা হয়তো পারোনি, কিন্তু এবার কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবার ভীষণ কাজের কিন্তু এটা। স্যার কিন্তু দারুণ একটা টিপস দিলেন, কিন্তু পেছনে চলে যাবে ইংলিশ ভার্সনের কোশ্চেন আছে, সেখান থেকে ইংলিশ টার্মটা টুক করে নিয়ে এসে কপি পেস্ট করে দিতে হবে। একদম সেখানে গেলে তুমি একটা আলাদা কিন্তু এটা ক্রেডিট পেয়ে গেলে যে তোমার একটা দৃষ্টি আকর্ষণ করলে যে আমি কিন্তু স্কুলে একটা ভালো মানের স্টুডেন্ট, আমি সাধারণ মানের স্টুডেন্ট না। স্যারকে এটা বুঝে দিতে হবে যে আমি কিন্তু বেটার ভালো স্টুডেন্ট। আমাদের সময় যদি বংমিষ্টি এরকম থাকতো, এরকম ভিডিও নিয়ে আসতো স্যার, আমি তো ভীষণ উপকৃত হবে। আমি যদিও স্যার আমি 98 পেয়েছিলাম স্যার আপনার কাছে পড়ে। আমিও তো বং মিষ্টি পাইনি, আমরা তো গ্রামে আমরা তো বড় হয়েছি, করেছি, পরে আমি অভিজ্ঞতা দিয়ে আমরা সঞ্চয় করেছি, তাই তুমি অভিজ্ঞতা সঞ্চয় করেছো, আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেগুলোই শেয়ার করছি। এরা উপকৃত হলে আমাদেরই ভালো লাগবে। ব্যাস ঠিক স্যার। নেক্সট পয়েন্টে স্যার যাবো, অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। এটা সংজ্ঞা চাইলে উদাহরণ দেওয়া কি দরকার? জীবন বিজ্ঞান আর বায়োলজি, মানে আমাদের যেটা অনেকে গুলিয়ে ফেলি, লাইফ সায়েন্স যেটা মাধ্যমিক অবধি আর বায়োলজিক্যাল সায়েন্স, এই দুটি বিষয় কিন্তু আমাদের একটা সেন্সিটিভ ব্যাপার হচ্ছে যে এক্সাম্পল। তো অনেক সময় কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে, যে প্রশ্ন দেওয়া থাকলো নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও, উদাহরণ দিতেই হবে, তার জন্য নম্বর বরাদ্দ আছে। অনেক সময় কিন্তু কখনো কখনো কি দেওয়া থাকে,
নিষ্ক্রিয় অঙ্গ কি, এই কি এবং কাকে বলে এর মধ্যে অনেকে কিন্তু পার্থক্য বুঝে উঠতে পারে না। কাকে বলে শুধু সংজ্ঞা লিখে দিয়ে চলে আসলেই মিটে যায়, কিন্তু কি কথাটা বলা থাকলে একটা সংজ্ঞা না টিকার আকারে লিখতে হয়। তখন কিন্তু আমাকে সংজ্ঞার সঙ্গে তার একটু কিছু তারা যদি মন্তব্য কিছু পাই অবশ্যই লিখতে হবে, বা উদাহরণ কম্পারেটিভ অ্যাপ্লাই করতে হবে এক্সট্রা ইনফরমেশন হিসাবে। এবার যেটা বলি যে কাকে বলে, জীবন বিজ্ঞানে কাকে বলে থাকলে তুমি মাথায় ঢুকিয়ে নাও, যদি তুমি জানা থাকে, কনফিডেন্ট থাকে তুমি যে এই প্রশ্নের উত্তরে আমি উত্তর দিয়ে দিচ্ছি, উত্তর আমার কমপ্লিট, একটা সংক্ষিপ্ত উত্তরের সঙ্গে যদি আমি একটা উদাহরণ দিতে পারি, তাহলে সেই উদাহরণটাই কিন্তু আমার অলঙ্কৃত হয়ে গেল প্রশ্নটা, উত্তরটা। আমি আমার স্টুডেন্টদের বলি যে তোমার পার্থক্য লিখো, পার্থক্যের 3টে পয়েন্ট লিখতে বলা হয়, 3টে পয়েন্ট লিখে গেলে লাস্টে তুমি পয়েন্ট দিলে না, এমনি জাস্ট উদাহরণ দিলে, ধরো যৌন জনন অযৌন জনন একটা উদাহরণ দিলে, মাইটোসিস একটা উদাহরণ দিলে, এই যে উদাহরণ দেওয়াটা কিন্তু এটা উত্তরের অলঙ্কৃত হয়। আমরা যেমন অলংকার বললে আমাদের দেখতে সুন্দর হয়, উত্তরকে অলঙ্কৃত করলে উত্তরটা আরো কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হয়। এটার জন্য নম্বর পাওয়া থাকে না বলছি, কিন্তু তোমার এই বললাম না, তোমার খাতার এই দৃষ্টিভঙ্গিটাই যে টিচার, যে এক্সামিনার, তিনি কিন্তু দেখে নিয়ে বুঝতে পারছেন যে তুমি কিন্তু খুব কনসাস, খুবই সচেতন ব্যক্তি, তো তোমাকে কিন্তু নম্বর কাটার জায়গায় ভাবতে পারবেন না। পরবর্তীকালে ওই ইমপ্রেশনটা হয়তো তোমার পরের প্রশ্নে সামান্য একটা মিস্টেক করে গেছো, হয়তো সেটা ওভারলুক করে তোমাকে পুরো নম্বর দিয়ে দেবেন। এইটা হচ্ছে তোমাকে ইমপ্রেশন করতে হবে, তোমাকে ভীষণ গুরুত্বপূর্ণ কথা। স্যারকে একটা থ্যাংক ইউ জানাবে কমেন্ট সেকশনে, কত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো দিলেন বলো তো। ঠিক আছে স্যার, আমরা নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল সংজ্ঞা চাইলে মোটামুটি এক্সাম্পল যেন দিয়ে আসে, একদম চেষ্টা করতে হবে। জানি না তাহলে কিন্তু জোর করে ভুলভাল দেওয়া দরকার, কিন্তু আমি জানি তাহলে সেখানে কিন্তু যেখানে সম্ভব, যেখানে ব্যাখ্যামূলক প্রশ্ন সেখানে তো দরকার নেই, উদাহরণ দরকার নেই, কিন্তু যেখানে সম্ভব কিছু গতানুগতিক ইনফরমেটিভ প্রশ্ন থাকে, তো সেই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমাদের উদাহরণগুলো কিন্তু দেওয়া যেতে পারে, মানে দিতে পারো তুমি। এবার না দেবে তোমার ব্যাপার, কিন্তু দিলে তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারবে, ইমপ্রেশন। ঠিক। নেক্সট হচ্ছে প্রপার ডায়াগ্রাম। স্যার প্রপার ডায়াগ্রাম কিভাবে কি ওরা দেবে? ঠিক যেমন বললাম যে এক্সাম্পলের কথায়, তোমাদের অলরেডি জানো যে আমাদের বায়োলজিতে বিভিন্ন জায়গায় কিছু ডায়াগ্রাম, যেমন ধরো আমি মানুষের জননের ক্ষেত্রে বলি যে এপিডিডাইমিস কি, তো এই যে এপিডিডাইমিস কি এর কাজ লেখো। তো এপিডিডাইমিস যদি তোমার কনসেপ্ট থাকে, এই তোমাদের এই বললাম তোমার ইমপ্রেশন করা, তোমার কনসেপ্টচুয়াল ব্যাপারটা, তোমার কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে, এই ব্যাপারটা যদি তোমাদের পরীক্ষকের কাছে তুলে দিতে পারো, তাহলে কিন্তু কোনো জায়গায় তোমার নম্বর কমবে না। তাহলে এই যে আমাদের এপিডাইমিস কনসেপ্টটা, শুধু জাস্ট টেস্টিকলটা ছবিটা আঁকবো, তার মধ্যে এপিডাইমিস একটা রানিং পেন দিয়ে, তখন পেন্সিল দরকার নেই, রানিং পেন দিয়ে তাদের যারা কিন্তু বোঝে, যাদের মাথায় ব্রেনে কনসেপ্ট আছে, তাদের পেন ও কনসেপ্ট পেয়ে গেছে, সেই পেনটা ঘোরালে কিন্তু তাদের কনসেপ্টচুয়াল এই ছবিটা, ডায়াগ্রামটা তৈরি হয়ে যাবে। যেখানে সব আমি তাই বলে নিষ্ক্রিয় অঙ্গ আমি সংজ্ঞা লিখতে গিয়ে তার ডায়াগ্রাম নিষ্ক্রিয় অঙ্গের ছবি আঁকবো, দরকার নেই। যদি পারো তাও সম্ভব, আমাদের অ্যাপেন্ডিক্স বা কক্সিস তোমরা অলরেডি মাধ্যমিকে করে এসছো, ছোট্ট একটা ডায়াগ্রাম জাস্ট দিতে পারো। তো যেখানে প্রয়োজনীয় ডায়াগ্রাম চাইবে না, জীবন বিজ্ঞানে বা আমাদের যেটা বায়োলজিতে অনেক সময় চায় না, উদাহরণ চাওয়া হয় না, বা তোমাকে ডায়াগ্রাম চাওয়া হবে না, কিন্তু পারতপক্ষে ওই জায়গা তুমি যদি ডায়াগ্রাম অ্যাপ্লাই করে দাও, তোমার একটা আলাদা উত্তরের কিন্তু ওটা মাধুর্য বেড়ে যায়, এবং সেই উত্তরের জন্য নম্বরটা কিন্তু কোনো জায়গায় ভাবে কাটতে পারবে না। ঠিক স্যার, আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি জিওগ্রাফিতে যেরকম করি, ছবিটা এঁকে যেন একটু বক্স করে দেয়, আর নিচে যেন ফিগারটা লিখে দেয়, একদম যেটা বলি। হ্যাঁ, লিখতে রানিং এ যদি ডান দিকটায় ভালো করতে পারে, বক্স করে একটা ছোট করে বা রেক্টাঙ্গুলার বা একটা স্কয়ার টাইপের বক্স করে করতে পারে, এবং সেই ছবিটা লেবেলিং করে দেয়, এইটাই আমি বলতে চাইছি। সেটা তো অবশ্যই ছবি আঁকালে তার ছবিকে তার লেবেলিং করব না, এরা অনেকে স্যার মিস্টেক করে, নিচে চিত্র লিখে না, কিসের ছবি এটা আর কোনটা ছবি আঁকতে যে একটু এরো করে একটু দেখিয়ে দিলে তো হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কথা। ডায়াগ্রাম যেখানে দরকার সেখানে দেবে, যেখানে দরকার নেই বা যেখানে মনে পড়ছে না, আমি পারবো না, জানি না, তাদের জন্য তো অবশ্যই না, আমার জোর করে যাই হোক করে দেয় এঁকে দিলেও থাকবে না। এটা প্রপার একটা সাইন্টিফিক ডায়াগ্রাম চাই, সায়েন্স, এটা আলটিমেটলি সায়েন্স, এটা কোনো অন্য কিছু না, সায়েন্স সাবজেক্টের মতো সাইন্টিফিক একটা ডায়াগ্রাম। ঠিক। আর এরকম যে প্রচুর ভালো ছবি আঁকতে হবে এরকম নয় স্যার, নিশ্চয়ই সাইন্টিফিক ছবি, একদম সাইন্টিফিক ছবি, জাস্ট আউটলাইন ডায়াগ্রাম, তোমাকে একদম শ্যাডো দিয়ে একদম তোমার আর্টিস্টগিরি করতে হবে তার কোনো মানে নেই। ঠিক, মোটামুটি তোমাকে জাস্ট আর্টিস্ট সাইন্টিফিক ডায়াগ্রাম দিলে হবেই, তাতেই হবে। তাতে যেন সময় বেশি নষ্ট হবে না, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 1 মিনিটও যাবে না এতে। তাহলে তো খুব মানে স্যারের কথা শুনলে এই জিনিসটা ফলো করবে। আচ্ছা স্যার, সায়েন্টিফিক নেম খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার বায়োলজিতে, সায়েন্টিফিক নেমটা কিভাবে লেখা উচিত? 11 এবং 12, বিশেষ করে 12 এ তোমরা অলরেডি তো সব জানো, যারা পড়েছো, এই সায়েন্টিফিক নাম আমরা বারবার বলি ক্লাসে, ক্লাস 9 থেকে আমরা পড়াই যে এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী করতে হবে। আন্তর্জাতিক নিয়ম সমস্ত স্টুডেন্ট পড়ে,
শুধু মুখস্থ করার জন্য লেখার জন্য পড়লো, নিয়ম তার প্রয়োগ করে না, অ্যাপ্লাই হয় না কখনো। কিন্তু এই প্রয়োগটা কিন্তু আমাদের মাধ্যমিক অবধি ছাড় দিয়ে অনেক সময় টিচাররা আমরা কিন্তু কি বলবো একটা দয়া করে নম্বর দিয়ে দিই, দেওয়ার নিয়ম নয় কিন্তু। কিন্তু 11-12 বিশেষ করে 11 তো বাদই দাও, 11 তো কাজ শেষ, 12-এর এই পরীক্ষায় কিন্তু আমি যতটুকু জানি, আমার ব্যক্তিগতভাবে আমি পরীক্ষক হিসাবে বা অন্যান্য যারা এক্সামটা জানি, কেউ কিন্তু নম্বর দিবেন না। এই সায়েন্টিফিক নেমটা লেখার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে, যে নিয়মে অলরেডি জানো যে তোমাদের ইংলিশে লিখতেই হবে, বাংলায় কোনো মতে বাংলা লিখবে। এটা অনেকে আমি বলি বাংলায় কেন লিখবে, তোমরা বাংলা স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের, তাই ইংলিশটা কিন্তু মেন থাকবে বাংলায়, তার নিচে বাংলা উচ্চারণটাকে লিখবে, সেটাকেও বন্ধনী দিয়ে আন্ডারলাইন করে দাও। অনেক সময় কি হয় ইংরেজিতে কিন্তু ই এর জায়গায় আই, আই এর জায়গায় ই হয়ে যায়, সেইটা কিন্তু বেনিফিট পাওয়ার জন্য কনসিডারেশনের জন্য আমরা বাংলাটা লিখতে বলি। আমি যেমন আম খুব সমাজে আমাদের ক্লাস 9 থেকে পড়েছি, এই যে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা, এইভাবে সবাই আমরা লিখে জানি, এবং এই নিচে কিন্তু নিম্নরেখা অনেকে কিন্তু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাও, জানো সবাই আলাদা আলাদা করে একদম দুটো আলাদা আলাদা করে লাইন দিতে হবে। অনেক সময় যে অমুকের বিজ্ঞানসম্মত গোল কৃমির বিজ্ঞানসম্মত নাম হলোর পরে আর লাইন করছে না, ম্যাঙ্গি ফেরা লিখে দিয়ে এবারে নিচে চলে আসে, লাইন ব্রেক দিয়ে এইভাবে লেখা যাবে না। লাইন ব্রেক দেওয়াটা কিন্তু এটা কিন্তু আনসাইন্টিফিক বলে তো আমি সাইন্টিফিক নেই বলছি, তাহলে আমাদের এখানে করা যাবে না, তাহলে একদম পাশেই লিখতে হবে। যদি নামার জায়গা কুলাচ্ছে না আমার, তাহলে ম্যাঙ্গি ফেরা কেন লিখবো, আমি পুরো লাইনটাকে নিচে নিয়ে চলে আসবো। নিম্নরেখা করতেই হবে, ইংলিশে লিখতেই হবে। যদি আমরা কেউ মনে করো যে আমাদের ইংরেজি বানানটা স্পেলিংটা মনে হয় ভুল, হয়তো ম্যাঙ্গি ফেরা জায়গায় GE হয়ে গেছে, হয়তো লিখে এই জন্য নাম্বার হয়তো কাটতে পারেন, কিন্তু তার জন্য বলছি এই বাংলাটাকে লিখে এটাকে এইভাবে তোমাদের যদি রেখে দাও, তাহলে কিন্তু এটা বেনিফিট পেতে পারো, এই জন্য তোমাদের মার্কশিট পেতে পারো। তুমি যদি কনফিডেন্ট থাকো 100%, তাহলে কিন্তু এইভাবে কিন্তু এইটা লিখলেই তোমার সাকসেস, এটা কম্পালসারি লিখতেই হবে। কেউ যদি শুধু এইটা লিখে চলে আসে, এটা না লিখে, তাহলে কিন্তু কেউ শুধু এটা না লিখে শুধু আমার এটাকে লিখলো না, শুধু এটা লিখে চলে দাও, তাহলে কিন্তু নম্বর কেউ কোনো শিক্ষকই দেবেন না একদম কোনো মতে পাবেন না। পরে আমাদের স্যার লাস্ট পার্টে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে স্যার কনসেপচুয়াল এবং ইনফরমেটিভ যে কোশ্চেনগুলো থাকে বায়োলজিতে, এটা মনে হয় খুব ক্রুশাল একটা পয়েন্ট আপনি বলেছিলেন। এদের উত্তরগুলো কিভাবে লিখবে, কিছু মনে হয় কনসেপচুয়াল ব্যাপার থাকে। একদম, বিশেষ করে দুটো পার্ট, কনসেপচুয়াল এবং ইনফরমেটিভ, মানে আমাদের যেটা বোধমূলক আর তথ্যমূলক। আমাদের যেটা এই প্যাটার্নের যে সিলেবাসে, যে লাস্ট সিলেবাসে এই ওল্ড সিলেবাসে, তাতে কিন্তু 10 to 20% কোশ্চেন থাকবেই। যেটা মাধ্যমিকে এবার কিন্তু খুবই, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুনে নিয়েছো, তোমাদের যারা জুনিয়ররা পরীক্ষা দিয়েছে এবারে, যে মাধ্যমিক কিন্তু অনেকটাই কিন্তু জীবন বিজ্ঞানের কিন্তু এই বোধমূলক প্রশ্ন এসছে। তা বোধমূলক প্রশ্ন কিন্তু সাধারণভাবে উত্তর দেওয়া যাবে না, এবং বইতেও সরাসরি সেভাবে পড়ে না তারা। বোধমূলক প্রশ্ন আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমরা মেন্ডেলিয়ান থিওরি সব পড়ে এসেছি, পুরো বংশগতি পুরো তথ্য পড়েছি, আধুনিক বংশগতির আণবিক ভিত্তি পড়ে এসেছি, অনেকটাই জেনে গেছি। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে অনেকে আমরা এনরিচড হয়ে গেছি, কিন্তু সেখানে টুক করে একটা প্রশ্ন দেওয়া থাকলো, লিঙ্কেজ কিভাবে মেন্ডেল সূত্রের ব্যতিক্রম ঘটনা ব্যাখ্যা করো। এই যে আমরা জানি লিঙ্কেজও জানি, মেন্ডেলের দ্বিতীয় সূত্র জানি, কিন্তু কি করে কোথা থেকে কানেক্ট করবো। বা যে মাধ্যমিকে আমরা পড়েছি, আবার 12-এ রয়েছে যে সমাজে শুধু পুরুষরা হিমোফিলিয়া আক্রান্ত হয় কেন, মহিলারা আক্রান্ত হয় না কেন, এটা অনেকে স্যারেরা আমাদের লিখে দেন। তো বইতে সরাসরি প্রশ্নগুলো থাকে না, টেক্সট কিছু সহায়িকা বইতে পাওয়া যায়, না হলে কিন্তু স্যারেরা লিখে দেন। তো এই বোধমূলক প্রশ্নগুলো তো অনেক সময় এমন ভাবে তৈরি করে দেন প্রশ্নকর্তারা, যারা কিন্তু হয়তো আমাদের সেভাবে ছাত্রদেরকে প্রস্তুতি করায়নি, কিন্তু তাদের কনসেপ্ট আছে। আমরা কিন্তু জেনারেল কনসেপ্ট দিয়ে রেখেছি, সেই কনসেপ্ট দিয়ে লিখতে পারবে। তো সেই কনসেপ্ট দিয়ে কিন্তু তাকে কি করতে হবে, কনসেপচুয়াল প্রশ্ন যেই বুঝতে পারছো, তুমি পড়লেই বুঝতে পারবে যে সরাসরি বই থেকে নেই। সেই ক্ষেত্রে তুমি একটু প্রশ্নটা 2-3 বার পড়ো, যতবার প্রশ্নটা পড়বে ব্রেনটাকে হ্যামারিং করবে, তবে তোমার ব্রেন কিন্তু বারবার কিন্তু সেই জায়গাটাকে আস্তে আস্তে এবার কমিউনিকেট শুরু করবে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। সঙ্গে সঙ্গে তুমি একটা ভাব চলে আসবে যে এই জায়গাটা থেকে উত্তরটা আমার এইভাবে হওয়া উচিত। একটু ভেবে নাও, কয়েক মিনিট ভেবে নাও যে এই উত্তরটাকে আমাকে এইভাবে লিখতে হবে। না ভেবে অনেকে লিঙ্কেজ, শুধুমাত্র লিঙ্কেজ কাকে বলে শুরু করে দিল। লিঙ্কেজ কাকে বলে, সম্পর্ক কার ভেদ তার নয়, কিন্তু চাওয়া হয়নি। এই প্রশ্নটা ধাঁচা ধরতে হবে, কি চাওয়া হয়েছে। তো যে বক্তব্যটা চাওয়া হয়েছে সেই বক্তব্যটাকে আমাকে প্রেসিং করতে হবে। তার জন্যই আমাকে প্রশ্নটাকে পড়ে নিয়ে কিছুক্ষণ ভাবতে হবে। তার জন্য ভাবা দরকার নেই যে আমার সময় চলে যাচ্ছে প্রচুর, যে আমার কি করে লিখবো। আমি প্রশ্ন পড়া মাত্রই অনেকে গাহা চিরচির করে কাঁপে, কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে, হার্ট রেট বেড়ে গেছে, তখন কি করে শেষ করবো। এই শেষ করার টেন্ডেন্সি 70 নম্বর তোমাদের 3 ঘন্টা 15 মিনিট এনাফ টাইম। 2.5 ঘন্টা তোমার যদি ভেবে চিনতে উত্তর লেখো, 2.5 ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাবে। 0.5 ঘন্টা তোমার হাতে থাকবে রিভিশন দেওয়ার জন্য বা চেক করার জন্য।
সুতরাং তুমি একটু ভেবে নিয়ে এবার উত্তরটা লেখা শুরু করো। এই ইন্ট্রোডাকশন শুরুটা কিন্তু তোমার উত্তরের রেসপেক্টে তোমাকে শুরু করতে হবে। এই উত্তরটা শুরু যদি ভালো হয় না হয়, তাহলে তুমি কিন্তু লিখতে লিখতে কোথায় চলে যাচ্ছ, তোমার স্যাটিসফ্যাকশন আসছে না। তুমি এটা লিখতে লিখতে পুরো অনেকটা লিখে ফেলছো, তোমার উত্তরে আসল জায়গায় পৌঁছতে পারছো না, তাতে তোমার সময় কিন্তু অনেক বেশি চলে গেল। তুমি যদি ভেবে নিতে পারতে, অনেক সংক্ষেপে অনেক ব্রিফে তোমার কিন্তু উত্তরটা হয়ে যেত। তাই আগে ভেবে নাও উত্তরটা আমি কি লিখবো। আর আমাদের ব্রেনটা থিঙ্কিং পাওয়ারটা যত দ্রুত চলে, আমরা লিখতে গেলে কিন্তু অনেক কম চলবে। তার সঙ্গে আমাদের থিঙ্কিং পাওয়ারটাকে আবার কাজে লাগাই, একটু ভেবে নিয়ে তারপর লিখতে শুরু করি। সুতরাং তুমি লিখতে শুরু করো, দেখবে আস্তে আস্তে তোমার যে ভাবনাটাকে আস্তে আস্তে তার প্রতিফলন করবে। তো স্যার, আমরা এই আলোচনার একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। স্যার, মোটামুটি সমস্ত কিছু আমাদের ডিসকাস হয়ে গেছে। আশা করছি তোমাদের সবাই এই ভিডিওটার দ্বারা অনেক অনেক উপকৃত হবে এবং সবাই বায়োলজিতে খুব ভালো মার্কস পাবে। ধন্যবাদ আমাদের নান্টু স্যারকে আমাকে ডাকার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। তোমাদের কাছে এত জনের সুযোগ পাই না, নান্টু স্যারের দৌলতে আমাদের একটা অনলাইনে আমাদের সুযোগ পেয়েছি, খুব ভালো লাগলো। নান্টু স্যারকে ধন্যবাদ, বং মিষ্টিকে ধন্যবাদ, বং মিষ্টি আরো সমৃদ্ধি কামনা করি। থ্যাংক ইউ স্যার আপনাকেও। আর সবাই কিন্তু অবশ্যই ভালো করে পরীক্ষা দেবে। অল দ্য বেস্ট তোমাদের জন্য। অনেক অনেক শুভকামনা থাকলো। ঠিক আছে, পরের আবার কোনো ভিডিওতে দেখা হবে। টাটা আজকে।